তারা এবং তার টিম মিলে মারাত্মক সব চুরি করে বেড়ায়, তবে আজ পর্যন্ত কেউই তাদের ধরতে পারেনি। আর এবার তারা প্ল্যান করে সরাসরি রাষ্ট্রপতি ভবনে চুরি করবে। আর এই সময় তাদের টিমে যোগ দেয় সামার, যার সাথে তারার বেশ সখ্যতা গড়ে ওঠে। সামার তাদেরকে চুরি করার তুখোর সব বুদ্ধি দিতে থাকে। তবে রাষ্ট্রপতি ভবনের এত কড়া সিকিউরিটির মধ্যে তারা কিভাবে চুরি করবে? প্রত্যেকবারের মতো এবারও কি তারা পুলিশের হাত থেকে বেঁচে যাবে, নাকি এবার তাদের সব প্ল্যান ভেস্তে যাবে? আর এই সামারের আসল পরিচয় বাকি, সে কি আসলেই তারাকে ভালোবাসে, নাকি এই সবই তার কোনো প্ল্যানের অংশ? সেটাই দেখব আজকের গল্পে, যার নাম ড্রাইভ। তাহলে চলুন আর দেরি না করে এই মুভির কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জাতিন আহুজাকে, যিনি বিগ বয় টয়েজের ওনার। তিনি মূলত স্ট্রিট রেসিং করে, আর আজ এখানে একটা স্ট্রিট রেসিং হচ্ছিল। তো তখনই জাতিন আহুজা তাদের ফাইনাল রেসের ঘোষণা দেন, যার ফার্স্ট প্রাইজ হলো 50 লাখ টাকা। সবাই তো এই রেসের জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। তখনই সেখানে রেসের রোড ম্যাপ দেখানো হয়। রেসটি তাদের এখান থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট ঘুরে আবারও তাদের এখানেই শেষ হবে। তো এরপরে জাতিন আহুজা রেস শুরু করায় এবং তার সাথে সাথেই অনেকগুলো গাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। সবাই যার যার মতো রেসিং শুরু করে। সেখানে অনেক ভালো একটা রেসিং হয়, কিন্তু একটি গাড়ি তাদের সবাইকে অনেক পেছনে ফেলে উইনার হয়ে যায়। আর সেই উইনারের নাম হলো তারা। ইনি হচ্ছে আমাদের আজকের গল্পের মেইন ফিমেল লিড। তো তারা হচ্ছে এখানকার চ্যাম্পিয়ন রেসার। তাকে এই পর্যন্ত কেউই বিট করতে পারেনি। সে এই কার রেসিং এ এতটাই পারদর্শী। তো এই রেসে জিতে তারা 50 লাখ জিতে যায়। এতে তো সে খুবই খুশি ছিল। তখনই তার এক বন্ধু তার কাছে আসে আর তার ড্রাইভিং স্কিলের প্রশংসা করে। এরপরে সে তারাকে শ্যাম্পেন খাওয়ারও অফার দেয়, কারণ এত বড় জিত তাদের জন্য অনেক খুশির ব্যাপার ছিল। তখন তারা বলে যে শ্যাম্পেন তো সাধারণ মানুষেরা খায়, আমরা শ্যাম্পেন কেন খাবো? তো এরপরে তারা কিছু টাকা উড়িয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর আমাদেরকে মাননীয় রাষ্ট্রপতির ভবন দেখানো হয়। তো রাষ্ট্রপতি ভবনে যথারীতি অনেক সিকিউরিটির ব্যবস্থা আছে, সেটা সব জায়গায় থাকে, এটাই স্বাভাবিক। তো সেখানেই আমাদের দেখানো হয় মিসেস বিভা সিংকে। তিনি ন্যাশনাল ইকোনমিক্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু এত ক্ষমতার অধিকারী হয়েও তিনি এর দুর্ব্যবহার করেন। অর্থাৎ তিনি একজন দুর্নীতিবাজ মহিলা। আজ পর্যন্ত সে অনেক দুর্নীতি করেছে। মোটা টাকার বিনিময়ে তিনি অনেক বিজনেসম্যানদের ব্ল্যাক মানি এই দেশ থেকে অন্য দেশে পাচার করেন এবং তার অবৈধ পাওয়ার ব্যবহার করে বিজনেসম্যানদের চুরি হওয়া বা খোয়া যাওয়া ব্ল্যাক মানিও উদ্ধার করেন। কিন্তু এই সব কাজের বিনিময়ে তিনি অনেক কমিশন নিয়ে থাকেন এবং তার এই কাজের সঙ্গী হলো মিস্টার হামিদ। মিস্টার হামিদ একজন সিনিয়র অফিসার এবং মিস্টার হামিদ বিভা সিং এর সবচেয়ে বিশ্বস্ত লোক। তো তারা দুজন মিলেই মূলত এই কাজগুলো করে থাকে। তো এরপর দেখা যায় বিভা সিং কন্ট্রাক্ট নিয়ে আসে এবং সেই কাজগুলো হামিদ আনঅফিসিয়ালি করে, যাতে গভর্নমেন্টের কাছে এই সবের কোনোই রেকর্ড না থাকে। তো বিভা সিং এর সাথে একটি লোক দেখা করতে আসে, তার নাম হলো মিস্টার সিংহানিয়া। তো এই মিস্টার সিংহানিয়া বিভা সিং এর কাছে হেল্প চাইতে এসেছে, কারণ তার ব্ল্যাক মানি এই দেশ থেকে অন্য দেশে নিতে হবে। আর সে যেহেতু জানে বিভা সিং এইসব কাজই করে থাকে, তাই সে তারই দ্বারস্থ হয়। আর সে এটাও বলে যে এখানে বেশি দিন সেই টাকাগুলো থাকলে সেগুলো ইনকাম ট্যাক্সের লোকেদের কাছে ধরা পড়ার সম্ভাবনা আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে পাচার করতে হবে। তাই এই বিষয়টি সে বিভা সিংকে খুলে বলে। তখন বিভা সিংও তার কাজ করতে রাজি হয়, কিন্তু এই কাজের বিনিময়ে বিভা সিং মিস্টার সিংহানিয়ার কাছ থেকে 40% কমিশন চায়, যেটি ছিল অনেক বেশি। তাই মিস্টার সিংহানিয়া বিভা সিংকে রিকোয়েস্ট করে যে কমিশন একটু কম নিতে, কারণ সে তো অনেক বেশি চেয়ে বসছে। তখন বিভা সিং তাকে বোঝায় যে এই কাজ এতটাও সহজ নয়, তাকে অনেক পার্টির সাথে যোগাযোগ করতে হয়। এই টাকা নিরাপদে বাইরে পাঠানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ঝুঁকি নিতে হয়। তাই এতটুক তো সে চাইতেই পারে। তবে এই সব কিছু শুনেও মিস্টার সিংহানিয়া বিভা সিং এর অফারে রাজি হতে পারছিল না, কারণ বিভা সিং অনেক বেশি টাকা চাইছিল।
তো এরপর বিভা সিং মিস্টার সিংহানিয়াকে একটি রুমে নিয়ে আসে। সেখানে আমরা হামিদকে দেখতে পাই। হামিদ সেখানে একটি ছেলেকে অনেক মারছিল। তাকে এভাবে মারতে দেখে বিভা সিং তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এই ছেলেটিকে এত মারছো কেন? তখন হামিদ বিভা সিংকে বলে যে এই ছেলে মিস্টার কুমারের হিসাব রক্ষক। সে মিস্টার কুমারের পুরো ফাইন্যান্স রিপোর্ট ইনকাম ট্যাক্স অফিসারদেরকে দিয়ে দিচ্ছিল। আর কুমার স্যার তো আমাদের কত পুরানো ক্লায়েন্ট, তাই তাকে আমরা কিভাবে ধরা পড়তে দিতাম? এজন্যই আমি এই ছেলেটিকে শিক্ষা দিচ্ছি। তখন বিভা সিং আর হামিদের এমন অসৎ কাজেও এত সিনসিয়ারিটি দেখে মিস্টার সিংহানিয়া বিভা সিংকে 40% কমিশন দিতে রাজি হয়ে যায়। এরপরে মিস্টার সিংহানিয়া সেখান থেকে চলে যায়। তখন বিভা সিং হামিদকে জিজ্ঞেস করে যে এই ছেলেটা কে, আর একে তুমি কোথা থেকে পেলে? হামিদ তখন তাকে বলে, একে তো আমি চিনিই না, আমি শুধু মিস্টার সিংহানিয়াকে দেখাচ্ছিলাম যে আমরা কত ভালো ডিউটি করি। বুঝতে পারছেন, এরা সরকারের উচ্চ পদে থেকেও কত বড় বড় ধোঁকাবাজি করে যায় মানুষের সাথে। যাই হোক, তো হামিদের এমন বুদ্ধি দেখে বিভা সিং হাসতে থাকে। হামিদ তখন বিভা সিংকে জিজ্ঞেস করে যে মিস্টার সিংহানিয়া সাহেব কি আমাদের এই অফারে রাজি হয়েছে? সে কি আমাদের 40% দিবে? তখন বিভা সিং তাকে বলে যে তোমার এই বুদ্ধি দেখে তো যে কেউ রাজি হয়ে যাবে, সেই বা রাজি না হয়ে যাবে কোথায়? সেও রাজি হয়েছে আমাদের 40% দিতে। যাই হোক, তো তখনই দেখা যায় বিভা সিং এর কাছে একটি ফোন আসে। আর এই ফোন দেখে সে অনেক বেশি নার্ভাস হয়ে যায়, কারণ তাদের প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছে। সে ভাবতে থাকে যে প্রাইম মিনিস্টার এখন আবার তাকে কেন ফোন করবে, আবার কোনো ঝামেলা হয়ে যায়নি তো? তাই সে একটু নার্ভাস হয়েই ফোনটা তোলে। ফোনে প্রাইম মিনিস্টার বিভা সিংকে বলে যে একটা ইমার্জেন্সি কেসে তার সাহায্য প্রয়োজন। তখন বিভা সিং বলে যে কি কাজে আপনাদের আমার সাহায্য প্রয়োজন বলুন তো? এরপরে প্রাইম মিনিস্টার তাকে বলে যে একটু পরেই তাদের পক্ষ থেকে ইরফান নামের একটি লোক আসবে তাদের কাছে। এরপর সে বলে সেই ছেলেটাই আপনাকে সবকিছু বুঝিয়ে বলবে। এই বলেই প্রাইম মিনিস্টার ফোন রেখে দেয়। বিভা সিং তো কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে তাদের সাথে। তখন হামিদ তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে ম্যাডাম, ফোনে তারা কি বলছে, আপনি এত চিন্তায় পড়ে গিয়েছেন কেন? বিভা সিং তখন তাকে বলে যে আমিও আসলে বুঝতে পারছি না। তারা বলছে যে ইরফান নামের একটি লোক আসবে আমাদের কাছে, সেই নাকি আমাদেরকে সবকিছু বলবে। তো এরপরেই দেখা যায় তাদের কাছে সেই ইরফান আসে। ইরফান বিভা সিংকে বলে যে প্রাইম মিনিস্টার আমাকে পাঠিয়েছে, আপনার সাথে জরুরি একটি বিষয়ে কথা বলতে হবে। ইরফান সেখানে হামিদকে দেখে একটু সংকোচ বোধ করে। তখন বিভা সিং ইরফানকে হামিদের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে যে ইনার নাম হামিদ, এখানকার মোস্ট সিনিয়র অফিসার এবং আমার সবচেয়ে ট্রাস্টেড একজন মানুষ, আর সে আমার অনেক কাছের লোক। তার সামনে আপনি সবকিছুই বলতে পারেন। ইরফান তখন তাদেরকে বসতে বলে এবং তার কথা বলা শুরু করে। সে বিভা সিং আর হামিদকে বলে যে আজ থেকে 3 দিন আগে মেহতা অ্যান্ড মেহতা জুয়েলার্সে কিং নামের একটি লোক চুরি করেছে। আর সেখান থেকে কি চুরি করেছে সেটা কি জানো? 300 কেজি গোল্ড বার চুরি করেছে। এই কথা শুনে তো হামিদ আর বিভা সিং দুজনেই শকড হয়ে যায় যে এতগুলো স্বর্ণ কিভাবে কেউ চুরি করতে পারে, তাও সবার চোখে ধুলো দিয়ে। ইরফান তখন তাদেরকে আরো বলে যে সেখানে অন্য একটি গ্যাংও ছিল, কিন্তু তারা কিং এর সাথে ছিল না, তারা আলাদা ছিল। এই শুনেই হামিদ ইরফানকে জিজ্ঞেস করে যে অন্য গ্যাং সেখানে কি করছিল, তাদের উদ্দেশ্য কি ছিল? তখন ইরফান তাকে বলে যে সেই গ্যাংয়ের লোকেরা কিং এর চুরি শেষ করার অপেক্ষা করছিল। যখনই কিং চুরি করে বের হবে ঠিক তখনই তারা কিংকে লুট করবে, এটিই ছিল তাদের উদ্দেশ্য। বিভা সিং তখন জিজ্ঞেস করে যে তারা কেন এমনটি করবে? ইরফান তাকে বলে যে কিং হয়তো এর আগে তাদের কোনো চুরিতে বাধা দিয়েছে বা তাদের কোনো প্ল্যান ভেস্তে দিয়েছে, এজন্যই তারা বদলা নিতে এমন করেছে। কিন্তু এরপরে কিং যেই কাজটা করে সেটি কেউ ভাবতেই পারেনি। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে কিংকে দেখানো হয়। সে মেহতা অ্যান্ড মেহতা জুয়েলার্সে প্রবেশ করে। তখন তার উপর অন্য একটি লোক নজর রাখছিল। সে তার বসকে ইনফর্ম করে যে কিং আজ জুয়েলারি লুট করতে ঢুকেছে। তার বসের আওয়াজ শুনে মনে হচ্ছিল সে কোনো মহিলা এবং তার ভয়েস একদম তারার ভয়েসের মতো। এর মানে হলো যে কিং এর পেছনে পড়ে আছে সে হলো তারা।
তো এরপরে কিং ভেতরে ঢুকে অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে জুয়েলার্সের মালিক মিস্টার মেহতা এবং নিকটবর্তী পুলিশে এই খবর চলে যায় যে কেউ তাদের এখানে প্রবেশ করেছে। তখনই সেখানে পুলিশ আর মিস্টার মেহতা চলে আসে। তখন অন্য গ্যাংয়ের লোকেরা ভেতরে এসে কিংকে ধরার চেষ্টা করে, কিন্তু তাদের সবাইকে মেরে আহত করে দেয় সে। এর মধ্যেই সেখানে মিস্টার মেহতা আর পুলিশরাও চলে আসে। এতটুকু বলার পরেই হামিদ ইরফানকে জিজ্ঞেস করে, তো এর পরে কি হয়েছে, কিং কি ধরা পড়েছে? তখন ইরফান তাকে বলে যে এখানেই তো আসল টুইস্ট। কিং মিস্টার মেহতাকে ছাড়া কখনোই সোনা বের করতে পারবে না, তাই সে ইচ্ছে করেই অ্যালার্ম বাজিয়েছে। কিন্তু এদিকে পুলিশ স্টেশনে সেই অ্যালার্ম পৌঁছায়নি, সেটাকে বাইপাস করা হয়েছে। এবং যেই পুলিশেরা এসেছে তারা আসলে সত্যিকারের পুলিশ নয়, তারা সবাই কিংয়েরই লোক। তো এরপরে তারা মিস্টার মেহতাকে দিয়ে সেই লকার খোলায় এবং সেখান থেকে সোনা নিয়ে পালিয়ে যায়। এত সাফাইয়ের সাথে চুরি শুধু কিংই করতে পারে। তারপরে বিভা সিং ইরফানকে জিজ্ঞেস করে, তো এখন আমাদের কি কাজ? আমাদের কি কিংকে গ্রেফতার করতে হবে? আপনি আমাদেরকে এই কথা কেন বললেন? তখন ইরফান বিভা সিংকে বলে, সে চুরি করার পর এটা জানিয়ে যায় যে নেক্সট চুরি সে কোথায় করবে, আর এবারও সে এটা জানিয়ে গেছে যে পরের চুরি সে কোথায় করবে। অর্থাৎ চুরি করার পর সে ওখানে একটা তাসের কার্ড রেখে যায়, আর তার উল্টো পিঠেই তার পরবর্তী টার্গেটের ছবি থাকে। হামিদ তখন ইরফানকে জিজ্ঞেস করে, তো পরের চুরি সে কোথায় করবে? তখন ইরফান তাদেরকে বলে যে পরের চুরি কিং এখানেই করবে, অর্থাৎ এই রাষ্ট্রপতি ভবনেই কিং চুরি করতে আসবে। এটা শুনে তো হামিদ আর বিভা সিং দুজনেই শকড হয়ে যায়। তারা ইরফানকে বলে যে এখানে চুরি করা তো অসম্ভব, এখানে তো অনেক কড়া সিকিউরিটি থাকে, এখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না, আর চুরি করা তো দূরের বিষয়। তখন ইরফান তাদেরকে বলে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, তবে আমি প্রাইম মিনিস্টারকে বলে দেব যে এখানে সব দায়িত্ব বিভা সিং আর হামিদ নিয়েছে, তারাই নাকি সবকিছু সামলে নিতে পারবে। তখন বিভা সিং আর হামিদ দুজনেই ঘাবড়ে যায়। তারা ইরফানকে যেতে নিষেধ করে আর জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে বসুন, আর আমাদেরকে এখন বলুন আমাদের কি করা উচিত। তখন ইরফান তাদেরকে বলে যে মিস্টার মেহতার সব সোনা ব্ল্যাক মানি দিয়ে কেনা, তাই অফিসিয়ালি কোনো রেকর্ড রাখা যাবে না, যা করতে হবে সব গোপনে করতে হবে, আর কিংকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। এরপরে হামিদ তাকে জিজ্ঞেস করে যে যেখানে চুরি হয়েছে অর্থাৎ ওই জুয়েলার্স শপের ভিতরে কি কোনো ক্লু বা লিড পাওয়া গেছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু? তখন ইরফান তাকে বলে যে কিংয়ের কিছুই পাওয়া যায়নি, সে কখনোই কোনো ক্লু রেখে যায় না, কিন্তু অন্য যেই গ্যাংয়ের লোকেরা এসেছিল তাদের গাড়ির টায়ারের ছাপ পাওয়া গেছে। তেমন টায়ার সব গাড়িতে দেখা যায় না, সেটা শুধু বিশেষ জায়গাতেই পাওয়া যায়, আর সেটা নিয়েই আমাদের সামনে এগোতে হবে। হামিদ তখন জিজ্ঞেস করে, তো সেটা কোথায়? তখন ইরফান তাকে বলে যে স্ট্রিট রেস ক্লাব, সেখানেই ওই বিশেষ ধরনের টায়ারওয়ালা গাড়ি দেখা যায়। তো এরপরেই তারা বিগ বয় টয়জে আসে, যেখানে স্ট্রিট রেসিং হয়। হামিদ সেখানকার সব ক্রিমিনালকে আগে থেকেই চিনত, তাই সে ইরফানকে তাদের সম্পর্কে বলতে শুরু করে। সেখানে তাদের লিডারের নাম হলো তারা, আর তারা এখানকার চ্যাম্পিয়ন হলেও সে অনেক ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে। তো ইরফান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি তো ওর সম্পর্কে এত কিছু জানো, তাহলে তুমি ওকে কখনো ধরার চেষ্টা করনি? তখন হামিদ তাকে বলে যে এর আগে অনেক চেষ্টা করেছি, কিন্তু এরা এতটাই চালাক যে সব সময় ধরা পড়ার আগেই তারা পালিয়ে যায়, আর আমি তাদের ধরার সুযোগটা পর্যন্ত পাই না। হামিদ তখন ইরফানকে আরো বলে যে তারা কুরিয়ারের ব্যবসা করে। তখন ইরফান তারার গাড়ি আর পোশাক দেখে হামিদকে জিজ্ঞেস করে যে কুরিয়ারের ব্যবসা করে এত টাকা সে কিভাবে পায়। তখন হামিদ তাকে বলে যে কুরিয়ারে সব অবৈধ জিনিস ট্রান্সফার করলে এত টাকা তো আসবেই। তো এরপরে হামিদ বলে যে তার কিন্তু দুজন সহযোগীও আছে, আর এরা হলো ভিকি আর ন্যানা। ভিকি একজন ফিক্সার, ইলেকট্রনিক জিনিসপত্র থেকে মানুষ পর্যন্ত সবকিছুই ভিকি ফিক্স করে ফেলে, আর তার দুটো নেশা আছে। তার মধ্যে একটা হলো ন্যানা, সে ন্যানাকে অনেক পছন্দ করে, কিন্তু ন্যানা এখনো ভিকির প্রস্তাবে রাজি হয়নি। আরেকটি নেশা হলো জুয়া, সে জুয়া খেলতে অনেক ভালোবাসে।
আর তাদের শেষ সদস্য হলো ন্যানা। ন্যানা জাল পাসপোর্ট, ডকুমেন্টস এইসব তৈরি করতে একদম ওস্তাদ। এর সাথে সাথে সে নকল ঘড়িও তৈরি করে। মার্কেটের নকল ঘড়ির বেশিরভাগই ন্যানার তৈরি করা। এইসব শুনে ইরফান হামিদকে বলে, আচ্ছা তুমি তো ওদের সম্পর্কে এত কিছু জানো, তাহলে ওদের গ্যাংয়ে আমাদের একজন লোককে ঢুকাতে পারো না? তখন হামিদ তাকে বলে যে কিভাবে ঢুকাবো? তারা ভিকি আর ন্যানা বাদে কারো উপরই ভরসা করে না, তার আর ভরসা জেতা অসম্ভব। তখন ইরফান তাকে বলে যে আমার কাছে একজন আছে যে তার আর ভরসা জিতে তাদের গ্যাংয়ে ঢুকতে পারবে, আমি তাকে এখানে পাঠানোর ব্যবস্থা করছি। তার নাম হলো অর্জুন। এরপরে আমরা দেখি যে তারাদের সেখানের রেসে অন্য একজন জয়েন করে। সে অনেক ভালো গাড়ি চালাচ্ছিল, কিন্তু শেষমেশ সে রেসে দ্বিতীয় হয়। কিন্তু সে তারা দৃষ্টি আকর্ষণ করতে ঠিকই সক্ষম হয়, আর এর নাম হলো সামার। একে ইরফান পাঠিয়েছে কিনা তা আমরা একটু পরেই জানতে পারবো। তো এরপরে সেখানে সবাই সামারকে ওয়েলকাম জানায়, কারণ সামার অনেক ভালো গাড়ি চালিয়েছে। পরে আমরা দেখতে পাই যে কেউ তারা এবং বাকি সবার উপর নজর রাখছে, যে তারা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এই সব কিছু। তো এরপরে ন্যানা ভিকির কাছে আসে। ন্যানা তো অনেক খুশি ছিল, কারণ আজ একজন লোক তার কাছ থেকে 2টা ঘড়ি ক্রয় করেছে, আর সেই লোকটি ন্যানার সাথেই ছিল। ন্যানা তখন তার সাথে ভিকির পরিচয় করিয়ে দেয়। ভিকি তখন সেই লোককে হ্যালো বলে, কিন্তু তখনই সেখানে সামার চলে আসে। সে ওই লোকটিকে বলে যে আপনি যেই ঘড়িটি কিনেছেন সেটি নকল। তখন সেই লোক এবং ন্যানা সামারকে বলে, এটা যে নকল এটার প্রমাণ আছে কি? তুমি প্রমাণ করে দেখাও যে এই ঘড়িটা নকল, তাহলেই আমি বিশ্বাস করব। তো এরপরে সামার আসল ঘড়ির ডায়মন্ড আর এই ঘড়ির ডায়মন্ডের ভিতরে পার্থক্য দেখায়, আর সেই লোকটিকে প্রমাণ করে দেখিয়ে দেয় যে এই ঘড়িটি আসলে নকল। তখন সেই লোকটি ন্যানার উপর অনেক রেগে যায় এবং ঘড়িটি তাকে ফেরত দিয়ে দেয়। সে ন্যানাকে আরো বলে যে কাল তার ম্যানেজার এসে সব টাকা ফেরত নিয়ে যাবে। এই শুনে তো ন্যানাও অনেক রেগে যায়, কিন্তু তার থেকেও বেশি রেগে যায় ভিকি, কারণ সে তো ন্যানাকে পছন্দ করে। তার কোনো লস হোক সেটা সে একেবারেই মেনে নিতে চায় না। তাই সে সামারের কলার ধরে বসে আর তাকে জিজ্ঞেস করে, তোকে আমাদের ব্যাপারের মধ্যে নাক গলাতে কে বলেছে? তুই এখানে কেন নাক গলাতে আসলি? তখন সামার তাকে শান্ত হতে বলে, কিন্তু ভিকি তো অনেক রেগে গিয়েছিল, তাই সেই সময় তারাকে তাদের মধ্যে আসতে হয়। সে ভিকিকে শান্ত করে। এরপরে তারা সামারের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কে বলো তো? এর আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। তখন সামার তাকে বলে যে আমি ফর্মুলা 1 রেসার। আমি শুনেছি যেখানে খেলনা গাড়ি চালানো হয়, যাকে সবাই রেসিং বলে, তাই আমি এখানে সেটাই দেখতে এসেছিলাম। তো সামারের কথা শুনে তারা হাসতে থাকে। তখন সামার তাকে জিজ্ঞেস করে যে আপনি হাসছেন কেন? আমি হাসির মতো কি এমন বলেছি? তখন তারা সবাইকে ডাকে আর বলে ইনি একজন ফর্মুলা 1 রেসার, আর ইনার মনে হয় যে আমরা নাকি খেলনা গাড়ি চালাই এবং ইনি আমাদের খুব সহজেই হারাতে পারবেন। তখন সামারের বলা কথা শুনে সবাই এখানে হাসতে থাকে। ভিকি তো আগে থেকেই তার উপর রেগেছিল, তাই সে সামারকে চ্যালেঞ্জ করে বসে যে আমি রেসে তোমাকে নর্মালি বিট করব না, বরং 1 মিনিটের ব্যবধানে বিট করব। ভিকি সামারের সাথে 50,000 টাকার বাজিও ধরে, কিন্তু সামার তাকে বলে যে আপনার ড্রাইভিংয়ে যদি আপনার এতই বেশি বিশ্বাস থাকে তাহলে 50,000 টাকা তো অনেক ছোট অ্যামাউন্ট, আপনি আমার সাথে 50 লাখ টাকা বাজি ধরুন। ভিকি তখন সামারের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু সামার তো তার গাড়ি তার সাথে আনেনি, তাই ন্যানা তাকে তার গাড়ি দেয়। গাড়িটা ছিল অনেক দামি, তাই সামার এই গাড়ি দেখে একটু অবাকই হয়। ন্যানা তখন তাকে বলে যে ওই গাড়িটা নয়, ওটার পেছনের গাড়িটার কথা বলছি। তখন সামার দেখে যে তাকে পিঙ্ক কালারের একটি ন্যানো গাড়ি নিয়ে রেস করতে হবে। তো যাই হোক, এরপরে তারা রেস শুরু করে। রেসের শুরুতে সামার ভিকিকে বিট করতে পারছিল, কিন্তু ভিকির গাড়িটি বেশ অ্যাডভান্স আর ভালো হওয়াতে ভিকি তার গাড়ির ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে দেয় আর সামারকেই বিট করে ফেলে। এর পরেও সামার ভিকিকে ভালোই টক্কর দিচ্ছিল, কিন্তু এক পর্যায়ে তারা রাস্তায় ট্রাফিক পুলিশ দেখতে পায়। ভিকি তখন কৌশলে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে সক্ষম হয়, কিন্তু সামারকে এর মধ্যেই পুলিশ ধরে ফেলে। সামার পুলিশের কাছে ক্ষমা চাইলেও পুলিশ তাকে ক্ষমা করে না, তাই বাধ্য হয়েই সামারকে সেই গাড়িটি পুলিশকে দিয়ে দিতে হয়। তো এরপরে সামার
তারাদের কাছে আসে। তখন সেখানে সবাই তাকে নিয়ে মজা করতে লাগে যে খুব বড় বড় কথা বলেছিল, এখন তো পুলিশের কাছেই ধরা পড়ে গেল। ন্যানা তখন সামারকে জিজ্ঞেস করে যে আমার গাড়ি কোথায়? তখন সামার বলে যে গাড়ি তো পুলিশ নিয়ে নিয়েছে, আমার কাছে তো সেটা নেই। এইটা শুনে ন্যানা অনেক রেগে যায়, কারণ ওটা তার সবচেয়ে পছন্দের গাড়ি ছিল আর সেটাই সে সামারকে চালাতে দিয়েছিল। কিন্তু এখন সামারের জন্যই সেই গাড়িটা তার হাতছাড়া হয়ে গেল। তো এরপরে তারা সামারকে বলে যে যতক্ষণ গাড়ি আর আমাদের সাথে ধরা বাজির টাকা না দিবে তুমি, ততক্ষণ তোমাকে আমাদের কথা শুনতে হবে। এর মানে এখন থেকে আমি তোমার মালিক, আমি যা বলবো তোমাকে সেভাবেই চলতে হবে। সামার তখন সেখান থেকে একটি ক্যামেরা নেয় আর চলে যায় এবং সে কি কি করছে তাই তাদের দেখাতে থাকে। সে সেই পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলে যে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলছি, আমাদের কাছে খবর আছে যে আপনার কাছে অনেক ব্ল্যাক মানি আছে, তাই আজকেই আপনার বাড়িতে রেইড পড়বে। এই কথা শুনে পুলিশ অফিসার অনেক ঘাবড়ে যায় আর বলে যে না না, আমি তো কোনো ঘুষ খাই না। তখনই ওপাশ থেকে সামার তাকে বলে যে মিথ্যা বলবেন না, আজও আপনি একটা ন্যানো গাড়ি নিয়েছেন। পুলিশ অফিসার আরও ঘাবড়ে যায় তখন এবং তার সব ব্ল্যাক মানি সেই ন্যানো গাড়িতেই রেখে দেয় আর সামার বুদ্ধি করে সেই ন্যানো গাড়িটাই চুরি করে নিয়ে আসে। সবাই সামারের বুদ্ধি দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় যে পুলিশের কাছে ধরা পড়া গাড়িটাও সে কিভাবে কৌশলে তাদের কাছ থেকে হাতিয়ে নিল। তো এরপর সে তারার কাছে আসে, তাকে গাড়ি আর টাকা দিয়ে বলে যে আমার মালিক আমি নিজেই, আমার ওপর কেউ হুকুম চালাতে পারবে না, তুমিও না, বুঝতে পেরেছ? তারার তখন সামারকে বেশ ভালো লেগে যায়। এদিকে ইরফান আর বিভা সিংকে দেখানো হয়। বিভা সিং ইরফানকে জিজ্ঞেস করে যে এই আধুনিক যুগে আপনি পুরোনো আমলের পদ্ধতি ব্যবহার করছেন। ইরফান তখন জিজ্ঞেস করে যে কেন, কি হয়েছে? বিভা সিং তাকে বলে যে এখন ইমেইলের যুগে সিক্রেট এজেন্টের কি দরকার, আমরা তো মিস তারার ইমেইল, ক্রেডিট কার্ড আর ফোন ট্যাপ করেই তাকে ধরতে পারবো, তাহলে এত কষ্ট করার কি আছে? ইরফান তখন তাদেরকে বলে যে কিন্তু আমাদের এই সব কাজ আনঅফিশিয়ালি করতে হবে। তো এরপরে হামিদের সাথে সেই লোকটি আবারও ধাক্কা খায়। তার নাম হলো রাজ এবং সে সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে। তাই হামিদ তাকে বলে যে তারার এবং তার গ্যাংয়ের বাকি সবার ফোন ট্যাপ করো এবং তারা কি করছে না করছে তার সব খবর আমাকে দাও। এরপরে সবাই মিলে তারা এবং তার সঙ্গীদের ফোনে আসা সব মেসেজ, ইমেল চেক করতে থাকে, কিন্তু তারা কোনো ক্লুই পায় না। এরপরে তারা এবং ভিকিকে দেখানো হয়। ভিকি তারাকে বলে যে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কিং কোথায় আছে তা এখনো জানা যায়নি। এই কথা শুনে তারা অনেক বিরক্ত হয়। সে ভিকিকে বলে যে এক কাজ করো, এটা খুঁজে বের করো যে কিং সোনাগুলো কোথায় লুকিয়ে রেখেছে। একবার আমরা সোনা পেয়ে গেলে কিং আমাদেরকে ঠিকই খুঁজে নিবে। তো এরপরে তারা তাদেরকে বলে যে এখন থেকে আমরা ফোনে কোনো কথা বলবো না, শুধু কোড ওয়ার্ড ব্যবহার করে মেসেজ করব। তো তারা তাদের সবাইকে এসব বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে সামার তারাকে কিছু কার্ডের ট্রিক্স দেখাচ্ছিল। তারা প্রথমে এমন ভাব করে যেন সে এই ট্রিক্সগুলো জানেই না, কিন্তু একটু পরেই সে তার ট্রিক্স দেখায়। এইটা দেখে তো সামার অনেক অবাক হয়ে যায়। সে তখন তারাকে জিজ্ঞেস করে যে এগুলো তুমি কোত্থেকে শিখেছো? তখন তারা তাকে বলে যে তার এক্স হাজবেন্ড এগুলো করত। বিয়ের আগে তারা যখন ডেট করত তখন সে তারাকে এই ট্রিক্সগুলো দেখাতো। এরপরে তারা বিয়ে করে নেয়। বিয়ের পর তারা দুজনে ভালোই দিন কাটাচ্ছিল, কিন্তু কিছুদিন পরেই তার হাজবেন্ড গায়েব হয়ে যায়। এরপর সে আর কখনোই ফিরে আসে না। আর পরে তারা জানতে পারে যে তার এক্স হাজবেন্ড তার নামে অনেক বড় লোন নিয়ে রেখেছে আর তারা সেই লোন পরিশোধ করতে পারে না। তাই তারাকে তার পরিচয় গোপন করে এভাবে লুকিয়ে বেড়াতে হচ্ছে এখন। তো তারা সামারকে তার নিজের গল্প বলতে বলতে একটু ইমোশনাল হয়ে যায়, তাই তারা সেখান থেকে চলে যায়। তো এর কিছুদিন পরে তারা, ভিকি, ন্যানা আর সামার সহ তাদের গ্যাংয়ের মেম্বাররা একটি ট্রিপে আসে। সেখানে তারা সবাই মিলে অনেক এনজয় করে। এদিকে হামিদ আর ইরফানরা তাদের কাজ করেই যাচ্ছিল যে কিভাবে তাদেরকে হাতে নাতে ধরা যায়, কিন্তু তাদের কাজে কোনো অগ্রগতিই হচ্ছিল না। এরপরে তারা আর সামার একদিন একসাথে বসেছিল। তখন তারা আর ভিকির কাছে একটা মেসেজ আসে। মেসেজ একটা কবিতা লেখা ছিল।
তখন সেই মেসেজ দেখে তারা দুজনেই অনেক সিরিয়াস হয়ে যায় এবং সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে রাজ ইরফানকে বলে যে তাদের মেসেজে শুধু কবিতা আসে, এসবের কিছুই তো সে বুঝতে পারছে না। তবে ইরফান বুঝতে পারে যে এরা সবাই কোডওয়ার্ড ব্যবহার করে কথা বলছে, যাতে অন্য কেউ তাদের কথার কোনো মানেই বুঝতে না পারে। ইরফান তখন সেই মেসেজ ডিকোড করতে বসে, আর অনেক চেষ্টার পর সেটা সে ডিকোড করেও ফেলে। তো এইসব মেসেজ ডিকোড করার পর ইরফান একটা জায়গার লোকেশন পায়, তাই সে তার ফোর্সকে অর্ডার দেয় যে শীঘ্রই ওই জায়গায় যেতে। এদিকে তারা, ভিকি এবং ন্যানা সেই জায়গায় চলে আসে। এই জায়গাটিতে একটা পরিত্যক্ত পুলিশ স্টেশন আছে এবং তারা এই খবর পেয়েছে যে কিং তার চুরি করা সোনা এই জায়গায় লুকিয়ে রেখেছে। এরপরে তারা সেখানে খোঁজা শুরু করে দেয়, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও সেখানে কিছুই পাওয়া যায় না। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তারা সেখানে একটি নতুন দেয়াল দেখতে পায়, আর এটি দেখে তার সন্দেহ হয়। তাই সে জোরে ওই দেয়ালে একটি কিক দেয়, আর দেয়ালটির সাথে সাথে ভেঙে যায় এবং তারা দেখতে পায় যে দেয়ালের ভেতর সব সোনা রাখা আছে। তাই তারা সহ বাকি সবাই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারা তখন সেই সব সোনা তাদের গাড়িতে লোড করে, কিন্তু তখনই দেখা যায় সেখানে ইরফান তার পুরো ফোর্স নিয়ে চলে আসে তাদেরকে ধরতে। ইরফান তাদেরকে দেখতেও পেয়ে যায়, তাই সে সাথে সাথে তাদের পিছু করা শুরু করে। তখন তারা এবং পুলিশদের মধ্যে অনেকক্ষণ চোর পুলিশের খেলা চলে। তবে এইভাবে পালাতে পালাতে তারার গাড়ি হঠাৎই আটকে যায়, তাই সে বাধ্য হয়ে সেখানে সোনা রেখেই পালিয়ে যেতে থাকে। এরপরে তারা, ভিকি আর ন্যানা তাদের আস্তানায় চলে আসে। তখন সামার তাদেরকে বন্দুক দেখিয়ে বলে যে আমার পেছনে কেন পড়ে আছো। তখন তারা অনেক ভয় পেয়ে যায় আর বলে যে তুমিই তাহলে আসল কিং। এরপরে সামার তাদেরকে গুলি মারে, কিন্তু তাদের কিছুই হয় না, কারণ এই বন্দুকটা নকল। সামার তখন তাদেরকে বলে যে আমার সোনা কেন পুলিশদেরকে দিয়ে আসলে এবং আমাকে কেন খুঁজছো তোমরা। তখন তারা সামারকে বলে আমরা একটা চুরির প্ল্যান করছি, যার জন্য তোমার হেল্প দরকার, কিন্তু তুমি তো তোমার লোক ছাড়া কাজ করো না, তাই তোমাকে ইমপ্রেস করার জন্যই আমরা এমন করেছি যাতে তুমি আমাদের সাথে কাজ করতে রাজি হও। তো এরপর সামার তারাকে জিজ্ঞেস করে যে তোমরা কোথায় চুরি করতে চাচ্ছ বলো তো। তখন তারা তাকে বলে যে আমরা সোনাগুলো ইচ্ছে করেই তাদেরকে দিয়ে এসেছি, যাতে বিভা সিং সেখান থেকে বেশ খানিকটা সোনা তার কাছে রেখে দেয়, কারণ সে তো এমনিতেই লোভী আর অনেক দুর্নীতিগ্রস্ত। তাই সে যে এত সোনা পেয়েও ছেড়ে দিবে এমন মানুষ নয়, সে অবশ্যই সেগুলো তার কাছে রাখবে। আর তার কাছে তো এমনিতেও অনেক ব্ল্যাক মানি আছে, যার পরিমাণ হলো প্রায় 809 কোটি টাকা। কিন্তু আমরা জানি না যে সেগুলো বিভা সিং কোথায় লুকিয়ে রেখেছে। তাই আমরা সোনার সাথে ক্যামেরা এবং ট্র্যাকার লাগিয়ে রেখেছি, যার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি যে সোনা আর টাকা রাষ্ট্রপতির ভবনের একদম মিডলে আছে। তো এরপরে আমরা চুরি করব রাষ্ট্রপতি ভবনে। তো তারা তখন সামারকে চুরির প্ল্যান করতে বলে। তখন সামার তাদেরকে বলে যে রাষ্ট্রপতি ভবন ভারতের ওয়ান অফ দ্য সিকিউরড ভবন, এখানকার সিকিউরিটি অনেক টাইট, সেখানে চুরি করা এতটাও সহজ হবে না। আর ভারতের সব স্পেশাল ফোর্স সেখানকার সিকিউরিটির দায়িত্ব পালন করে, আর তাদের উপর তো এটারও অর্ডার আছে যে যদি কারো উপর তাদের সন্দেহ হয় তাহলে তাদেরকে সেই জায়গাতেই তারা গুলি করে মেরে ফেলতে পারবে। তাই ওখানে যাওয়া অনেক রিস্কি। আর রাষ্ট্রপতি ভবনে ঢোকার 3টি গেট আছে, আর পুরো ভবনে মোট 106টি করিডোর আছে, আর 7200টি সিকিউরিটি ক্যামেরা। আর সেই ক্যামেরাগুলো খুবই স্পেশাল, সেখানে ফেস রিকগনাইজের সিস্টেমও আছে। তাই তাদেরকে সেখানে চুরি করতে হলে আজ থেকে 7 দিন পরে চুরি করতে হবে, কারণ সেদিন গার্ডদের অ্যানুয়াল ফাংশন। সেদিন আধা ঘন্টার জন্য পুরো রাষ্ট্রপতি ভবনে কোনো গার্ড থাকবে না, সেটাই হবে তাদের জন্য মোক্ষম সময়। কিন্তু এর আগে আমাদেরকে পুরো ভবনটি ঘুরে দেখতে হবে এবং আমাদের এক্সিট পয়েন্টে একটা বিশেষ স্প্রে করতে হবে, যার মাধ্যমে আমরা অন্ধকারেও আমাদের রাস্তা দেখতে পাবো। আর সেখানে ভিজিটর হিসেবে ঢোকার জন্য 64 ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স প্রয়োজন, কিন্তু ভিকির ঢোকার ব্যবস্থা আমি করে দেব। এরপরে ভিকিকে শেষ ইচ্ছা নামক একটা ফাউন্ডেশন থেকে পাঠানো হয়। সেখানে বলা হয়েছে যে ভিকি একজন ক্যান্সার পেশেন্ট, আর তার শেষ ইচ্ছা হলো একবার রাষ্ট্রপতি ভবন দেখা। তাই ভিকিকে ভেতরে আনা হয়।
ভিকি সেখানে সব দেখতে থাকে এবং তাদের এক্সিটের পথ ফাইন্ড আউট করে ফেলে। কিন্তু এবার প্রবলেম হলো তারা তাদের রাস্তা মার্ক কিভাবে করবে, কারণ তারা যদি মার্ক না করে তাহলে চুরি করার পরে যখন গার্ড এখানকার লাইট অফ করে দিবে তখন তারা কিছুই দেখতে পারবে না আর সবাই ধরা পড়ে যাবে। তো এর জন্য ভিকির কাছে একটা মারাত্মক প্ল্যান আছে। সে তারাকে একটি ফেক আইডি দেয়। সেটি নিয়ে তারা সেখানকার একজন কর্মকর্তার কাছে আসে এবং কৌশলে টেবিলে একটা পেপার রেখে দেয় যেটাতে একটা ময়লার ট্রাকের ভেতরে আসার পারমিশন ছিল। তো সামার সেই ট্রাক নিয়ে ভেতরে প্রবেশ করে আর সেই ট্রাকের ভেতর থেকে কতগুলো বক্স নিয়ে সামার বাইরে বের হয় আর ভেতরে এসেই সে ইচ্ছে করে ওই বক্সগুলো হাত থেকে ফেলে দেয়। তবে সেই কাজটা খুব কৌশলে করে যাতে সবাই মনে করে যে তার হাত থেকে বক্সগুলো ভুলবশত পড়ে গেছে। যাই হোক, তো তখনই দেখা যায় সেখান থেকে অনেক ইঁদুর বেরিয়ে পড়ে আর সেগুলো পুরো বিল্ডিং এর মধ্যে উৎপাত শুরু করে দেয়। তাই চারিদিকে হইচই বেঁধে যায়। তো এরপরেই ভবনের কর্মকর্তারা পেস্ট কন্ট্রোলের লোকেদের ডাকে এবং পুরো ভবনে তাদের প্রবেশের অধিকার দিয়ে দেয় আর এই সুযোগটাই নেয় সামাররা। আর আমরা দেখতে পাই যে পেস্ট কন্ট্রোলের মধ্যে সামার এবং তার লোকেরা ছিল। তারা তখন সে স্পেশাল স্প্রে তাদের এক্সিট পয়েন্ট লক্ষ্য করে ছড়িয়ে দেয় এবং তারা সেই ঘরটাও দেখে যেটাতে টাকা রাখা ছিল। এদিকে তারা তখন বিল্ডিং এর মধ্যে ছিল, তাই সেখানের সিকিউরিটি গার্ডরা তারার উপর সন্দেহ করছিল। সিকিউরিটি গার্ড তারাকে তার আইডি কার্ড দেখাতে বলে, কিন্তু তারা তো জানতো এটা ফেক। তাই সে একটু আতঙ্কেও ছিল, যদি সে কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে তো খুবই খারাপ হবে। তো এরপরে গার্ড তারার কার্ডটা স্ক্যান করে আর আমরা দেখতে পাই যে এখানে রাজ তারার হেল্প করে এবং ওই কার্ডটিকে আসল কার্ড হিসেবে দেখায়। অর্থাৎ এই রাজ তারাদের গ্যাংয়েরই লোক যে সরকারের হয়ে কাজ করছে। আর রাজ তো সামারের আনা সেই ট্রাকের ভিডিও ফুটেজটাও ডিলিট করে দেয়। তো আমরা এখানে ভালো করেই বুঝতে পারি যে রাজ আসলে কাদের জন্য কাজ করছে। তো এরপরেই সামার প্ল্যান করেছিল যে সে ময়লা ট্রাকে করে এখান থেকে টাকা নিয়ে পালিয়ে যাবে, সেজন্য তারা ট্রাকও সেখানে রেখে দিয়েছিল। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে হামিদ বুঝে গিয়েছিল যে ময়লার ট্রাকে বাইরের কেউ এসেছে, তাই সে ময়লার ট্রাক সিজ করে নেয়। তো এরপরে ইরফান খেয়াল করে যে কেউ তাদের সাথে থেকেই তাদেরকে ধোঁকা দিচ্ছে, সিসিটিভি ফুটেজ হ্যাক করছে, আবার ফেক আইডি রিয়েল বানিয়ে দিচ্ছে। তখনই ইরফান আর হামিদ বুঝে যায় যে আসলে রাজই তাদেরকে ধোঁকা দিচ্ছে। সে ইচ্ছে করেই হামিদের কাছে এসেছে এবং সে কিং এর জন্যই কাজ করে যাচ্ছে তাদের সাথে থেকে এত বড় ধোঁকা। তো এই সব কিছু বুঝতে পেরে হামিদ রাজকে গ্রেফতার করে। ইরফান তখন ভাবতে থাকে যে বিভা সিং এর এই ঘরে 4 জন পেস্ট কন্ট্রোলের লোক এসেছিল, কিন্তু তারা সবাই বাইরের লোক আর তাদের এখানে আসার কথাও ছিল না। তখনই ইরফান ভাবতে থাকে যে বিভা সিং এর এই ঘরে এমন কি আছে যে তারা এই ঘরকেই টার্গেট করেছে। ইরফান তখন সেই ঘরকেও সিজ করে দেয়। এদিকে তারা অনেক রেগেছিল কারণ তাদের প্ল্যান আর কাজ করবে না। তখন সামার তার কাছে আসে। সে তারাকে বোঝায় যে সবসময় সবকিছু আমাদের ফেভারে থাকে না, তবে আমাদেরকে তা নিজেদের ফেভারে করে নিতে হয়। তারা তখন সামারকে বলে যে এখন আর কোনো কিছুই করা সম্ভব নয়, রাজ অ্যারেস্ট হয়ে গেছে, আমাদের এক্সিট প্ল্যানও নষ্ট হয়েছে, আমরা আর কিভাবে চুরি করব? আমার তো মনে হচ্ছে আমরা এবার ধরাই পড়ে যাব। তখন সামার তাকে বলে যে আমরা নিশ্চয়ই কিছু একটা করব, তুমি একদম চিন্তা করো না। তো এরপরই সেখানে হঠাৎ করে বেশ হইচই শোনা যায়। তখনই সামার আর তারা সেখানে আসে আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে ভিকি নায়নাকে প্রপোজ করেছে আর নায়না ভিকির প্রপোজে হ্যাঁ বলেছে। ভিকি এতে খুবই খুশি হয়ে যায় কারণ এর আগে ভিকি নায়নাকে 2 বার প্রপোজ করেছে, কিন্তু নায়না কখনো রাজি হয়নি। কিন্তু এইবার নায়না রাজি হওয়াতে ভিকির খুশির ঠিকানা থাকে না। তখন তারা আর সামারও তাদের দেখে হ্যাপি হয়। এদিকে ইরফান আর হামিদকে দেখানো হয়। হামিদ ইরফানকে জিজ্ঞেস করে যে রাজের কাছ থেকে কিছু কি জানা গেছে। তখন ইরফান তাকে বলে যে রাজ কিংকে চেনে না, সে কিংকে কোনোদিন দেখেওনি, তাদের সব কথা হতো শুধু ফোনে আর সব কল রেকর্ড সে ডিলিটও করে দিয়েছে। এই শুনে হামিদ অনেক রেগে যায় যে এখন তারা তাহলে কিং এর খবর কি করে পাবে। এরপরেই আমাদের তারাকে দেখানো হয়। সে সামারের আইপ্যাডে কিছু ছবি দেখতে পায় যেগুলো ব্যাংকের ছবি ছিল।
তখনই সেখানে সামার চলে আসে। তারা সামারকে জিজ্ঞেস করে যে এগুলো কি। তখন সামার তাকে বলে যে এটা হলো ব্যাংক অফ লন্ডন, এখানে টাকাগুলো হিরেতে কনভার্ট করে রাখা হয়, আর এখানে অনেক টাকা আছে। তবে এখানের সিকিউরিটি এতটাই স্ট্রং যে ব্যাংকের ম্যানেজারও ক্লায়েন্ট ছাড়া লকার খুলতে পারে না। এই কথা শুনে তারা তাকে জিজ্ঞেস করে যে তাহলে কি তুমি এখান থেকে টাকা চুরি করে ওখানে রাখতে যাবে আর ক্লায়েন্ট সেজে সেখান থেকেও চুরি করবে? তখন সামার বলে যে হ্যাঁ, তবে এটা খুবই কঠিন, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই পারবো। তো এরপরেই দেখা যায় সামার আর তারা একে অপরের কাছাকাছি আসে, কিন্তু তখনই সেখানে ভিকি আর ন্যানা চলে আসে। তারা অনেক ঝগড়া করছিল, আর তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে তারা ভিকি আর ন্যানাকে বলে যে তোমরা ঝগড়া কেন করছো, হয়েছেটা কি? তখন ভিকি বলে যে আমরা ডিসাইড করতে পারছি না যে হানিমুনে আমরা কোথায় যাব। আমরা যদি চুরি করতে পারি তাহলে মায়ামিতে যাব, আর চুরি না করতে পারলে মানালিতে। তখন সামার তাদেরকে বলে যে হানিমুনে তোমরা মায়ামিতেই যাবে, কারণ আমরা চুরিটা অবশ্যই করব, আর এবার আমরা অবশ্যই সাকসেসফুলও হব। তখন তারা জিজ্ঞেস করে যে আমরা কিভাবে চুরি করব। তখন সামার তার প্ল্যান বলা শুরু করে। সে তাদেরকে বলে যে যেহেতু রাজ ধরা পড়েছে তাই সিসিটিভি ক্যামেরা আর হ্যাক করা যাচ্ছে না, তাই আমরা সেখানে ফেক কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবেই ঢুকবো, কিন্তু এর জন্য আমাদের অনেক কষ্ট করতে হবে। তারপরেও যেহেতু সেদিন সেখানে তেমন গার্ড থাকবে না, তাই আমরা একটু হলেও বেনিফিট পাবো, তাই এই ব্যাপারটাকেই আমাদের কাজে লাগাতে হবে। এরপর সে আরও বলে যে সিকিউরিটি ক্যামেরাকে বাইপাস করার জন্য আমাদের এমন ভাব করতে হবে যেন গার্ডদের মনে হয় যে সিসিটিভি ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে, যাতে গার্ডরা আবারও ক্যামেরা রিস্টার্ট করে। ক্যামেরা রিস্টার্ট হতে মোট 5 মিনিট সময় লাগে, আর এই 5 মিনিটের মধ্যেই আমাদের চুরি শেষ করতে হবে। কিন্তু এখানেও একটি সমস্যা আছে, ইরফান যদি কোনোভাবে সেই রুমে থাকে তাহলে তো আমরা ধরা পড়ব, আর ইরফানের সাথে ফোর্স তো অবশ্যই থাকবে। তারা তখন জিজ্ঞেস করে যে ইরফানকে কিভাবে কাটাবো তাহলে? সামার তখন তাদের বলে যে ইরফান অবশ্যই আমাদের ফোন ট্যাপ করবে, তাই আমরা আমাদের ফোনে অন্য জায়গার লোকেশন পাঠাবো যাতে ইরফান সেই রুম ছেড়ে চলে যায় আর আমরা চুরি করার সুযোগ পেয়ে যাই। তো এরপরে ভিকি জিজ্ঞেস করে যে কিন্তু আমরা চুরি করে বের হব কি করে? সেখানে তো অনেক কড়া সিকিউরিটি থাকবে। তখন সামার তাকে বলে যে সেটা একদম সহজ, আমরা ধরা পড়ব। এই বলেই সামার মুচকি হাসে, এর মানে তার কাছে নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে। এরপরে ফাইনালি সেই ডেট এসে যায় যেদিন তারা চুরি করবে। সবাই তাদের প্ল্যান মতো কাজ করা শুরু করে। তাদের প্রথম কাজ হলো সিসিটিভি ক্যামেরাকে রিস্টার্ট করানো, তাই তারা স্ট্যাচু হয়ে যায় যাতে করে মনে হয় যে ক্যামেরা ফ্রিজ হয়ে গেছে। তখন ভিকি দেখে যে তার সামনের বক্স পড়ে যাচ্ছে, তাই সে কোনোভাবে সেগুলো ধরেই দাঁড়িয়েছিল, কিন্তু শেষে পড়ে যায়। তখন সামার খেয়াল করে যে ক্যামেরা রিস্টার্ট করা হয়েছে। এরপরে সামার তাদের ফোনে মেসেজ পাঠায়, যেটি দেখে ইরফান তখনই অ্যালার্ট হয়ে যায়। সে ভাবে যে সে কিং এর লোকেশন পেয়ে গেছে, তাই সে এবার কিংকে ধরতে তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সামার এবং তারা সেই রুমে চলে এসেছিল যেখানে সোনা এবং সেই টাকা রাখা ছিল। বিভা সিং তখন সেখানে ছিল, কিন্তু তারা এবং বাকি সবাই টাকা এবং সোনা নিয়ে পালিয়ে যেতে থাকে। এরপরেই পার্কিং লটে কিছু লোক গ্রেফতার হয়। তখন বিভা সিং দেখে যে এরা তো সেই চোর নয়, এরা তো অন্য কেউ। এদেরকে এখানে রেখে সামার এবং তারা চুরি করে পালিয়েছে, কিন্তু পুলিশ এদেরকে অ্যারেস্ট করতে পারে না, কারণ এরা সবাই অফিসিয়াল ইনভিটেশনেই এখানে এসেছে। এটা সামার আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এরপরে যখন ইরফান আর হামিদ জানতে পারে যে তাদেরকে বোকা বানিয়ে আসল চোর এখান থেকে পালিয়ে গেছে, তখন তারা সামারদের পিছু করা শুরু করে। কিন্তু সামার এবং তারা অনেক দূরে বেরিয়ে গেছে। ইরফান আর হামিদ তাও তাদেরকে চেস করতে থাকে। সামার আর তারা একসাথেই যেতে থাকে। সবাই তখন একসাথেই ছিল, কিন্তু হঠাৎই সামার বাদে বাকি সবাই আলাদা হয়ে যায়। তারা সামারকে একটি নির্মাণাধীন ব্রিজের উপর ছেড়ে দেয় এবং বাকি সবাই তাকে পুলিশের কাছে ফেলে চলে যেতে লাগে। এখানে আমরা দেখতে পাই যে তারা সামারকে ধোঁকা দিয়েছে। এই দেখে তো সামার অনেক শকড হয়ে যায়। তারা তখন সামারকে বলে যে আমাদের জার্নি এই পর্যন্তই শেষ। সে তারাকে তখন জিজ্ঞেস করে যে কিন্তু কেন? তখন তারা সামারকে বলে যে কারণ আমি আসল কিং, আর তুমি এতদিন আমার নাম ভাঙিয়ে চুরি করেছ, যার জন্য পুলিশ আমাদের তাড়া করেছে। এখন আমি তোমাকে কিং বানিয়ে দিয়ে গেলাম, বাকিটা
তুমি পুলিশের সাথে বুঝে নিও। তো তখন সামারের আর কিছুই করার ছিল না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে তারাকে চলে যেতে দেখে। আর পরে ইরফান এসে সামারকে অ্যারেস্ট করে নেয়। এদিকে তারা দেশ ছেড়ে চলে যায়। এরপরে আমাদের 2 মাস পরের দৃশ্য দেখানো হয়। তারা ভিকিকে সাথে নিয়ে ব্যাংক অফ লন্ডনে এসেছে তাদের টাকাগুলো রাখতে। তখন তারা ভেতরে আসলে সে সামারকে দেখতে পায়। সামার এই ব্যাংকের ম্যানেজার। এইটা দেখে তো তারা একদমই শকড হয়ে যায়। সামার তখন তারাকে বলে যে আমি জানতাম তুমি আমাকে অবশ্যই ধোঁকা দিবে, তাই ইচ্ছে করেই আমি তোমাকে এই ব্যাংকের ছবি দেখিয়েছিলাম। তখন তারা সামারকে জিজ্ঞেস করে যে ইরফানের কাছ থেকে কিভাবে ছাড়া পেলে তুমি? তখন সামার তাকে বলে যে ছাড়া তো আমি পাবই, কারণ এতদিন আমি আমার বসের হয়েই কাজ করছিলাম। আর তখনই সামারের বস সেখানে আসে। আর আমরা দেখতে পাই সামারের বস তো আর কেউ না, সে হলো ইরফান। তো ইরফান আসলে বিভা সিং এর টাকা বের করার জন্যই সামারকে পাঠিয়েছিল। তখন ইরফান এসে তারাকে বলে যে এখন তুমি কি করবে? টাকা তাহলে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করবে নাকি সব হারাবে? তারার তখন আর কিছুই করার থাকে না, তাই সে সামার এবং ইরফানের সাথেই টাকা ভাগ করতে রাজি হয়ে যায়। আর এরই সাথে এই গল্পটিও শেষ হয়। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের এই মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আসলে সুশান্ত সিং রাজপুতকে কিন্তু আমার খুবই ভালো লাগতো। তার মৃত্যুর পর আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আপনাদের মধ্যে কে কে আছেন যারা সুশান্ত সিং রাজপুতকে আজও ভালোবাসেন? তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।